অনুপ্রবেশকারী বলে কোনো শব্দ আন্তর্জাতিক মানবাধিকার সনদে নেই। উদ্বাস্তু আছে, এবং ভারতবর্ষের আপনি যদি বলেন এটা উদ্বাস্তুদের দেশ। আমি আপনাকে আজকে অমিত শাহ, স্বরাষ্ট্র দপ্তর, অমিত শাহ তো শাহ পদবী তো ভারতবর্ষে কোনো পদবী নয়, কোনো ব্রাহ্মণদের পদবী নয়, কোনো ক্ষত্রিয়দের পদবী নয়, কোনো কাষ্টদের পদবী নয়, কোনো বৈশ্যদের পদবী নয়, কোনো শূদ্রদের পদবী নয়, মানে আদিবাসী পদবীও নয়। শাহ শাহ হচ্ছে পারস্যের পদবী। না, যেমন হচ্ছে নাদির শাহ, অমিত শাহ, এটা হচ্ছে পারস্য থেকে এসছেন। তাই এই অমিত শাহর পূর্বপুরুষরা যখন ভারতবর্ষে আসছিল, সেই সময় গুজরাটের স্থানীয় রাজারা সেই পারস্যের অধিবাসীদেরকে দাঁড় করিয়ে বলে, একটা খুব সুন্দর একটা রূপক, সে একটা গল্প প্রচলিত ছিল, যে এক গ্লাস দুধ নিয়েছে, একটা গ্লাস নিয়েছে, গ্লাসের মধ্যে স্থানীয় রাজা দুধ ভরে দিয়ে পুরো গ্লাস একদম ভর্তি হয়ে গেছে, বলছি যে এতে আর জায়গা নেই, মানে আপনারা যে এসছেন ভারতবর্ষে আপনাদের থাকার জায়গা হবে না। অমিত শাহর পূর্বপুরুষরা তার মধ্যে এক চামচ চিনি দিয়ে গুলে দিয়ে বলেছিলেন যে এই চিনিটা দুধের স্বাদ আরো ভালো করবে। মানে আমরা যদি ভারতবর্ষে আসি, তাহলে ভারতবর্ষের মানুষ অর্থনৈতিক সমৃদ্ধ হবে। কারণ ভারতবর্ষে দীর্ঘদিন ধরে উদ্বাস্তুদেরই দেশ। আর তিনি কাদের অনুপ্রবেশকারী বলছেন, অমিত শাহ সবার আগে বেরিয়ে যেতে হয়, কারণ তিনি এই দেশের লোক নন। আমি বারবার বলছি যে অমিত শাহ পদবী, শাহ পদবী ভারতীয়দের পদবী নয়, শাহ পদবী হচ্ছে পারস্যের পদবী। কুখ্যাত নাদির শাহর পদবী হচ্ছে শাহ, আজকে অমিত শাহর পদবী হচ্ছে শাহ, তারা হচ্ছে পারস্যের লোক, ইরানের লোক। ফলে অনুপ্রবেশকারী যদি কেউ থাকে, আমরা বলছি বারবার, মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক মানবাধিকার সনদ, সেখানে অনুপ্রবেশ বলে কোনো শব্দ নেই, যা হচ্ছে উদ্বাস্তু। এবং ভারতবর্ষটা উদ্বাস্তুদেরই দেশ। এই যে ভারতবর্ষে এত ধরনের মানুষ, তারা তো ভারতবর্ষে জন্মগ্রহণ করে, বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর থেকে এসে তারা ভারতবর্ষে গড়ে তুলেছে। ফলে আজকে যারা বলছেন অনুপ্রবেশকারী, আমি তাহলে অমিত শাহের যারা পূর্বপুরুষ, যারা এখন ভারতবর্ষে এসেছিল, যে গল্পটা আপনাদেরকে বললাম, সেটা অমিত শাহ স্মরণ করা উচিত। এবং এই যে কথাগুলো বলছে অমিত শাহ, এটা বেআইনি গণহত্যাকারী শব্দ। এবং আমি বলবো অমিত শাহর মতন একজন তরিপার, তারও সাজা হওয়া উচিত। ভারতবর্ষের গণতন্ত্রকে, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে গেলে অমিত শাহরও সাজা হওয়া উচিত জ্ঞানেশ কুমারের সঙ্গে। জি, এসআইআর শুনানির শেষ দিন এবং আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, এবং তারই আগে সাংবাদিক বৈঠক করে জ্ঞানেশ কুমার একদম রাজ্যকে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে যাতে একটাও অবৈধ ভোটার তালিকায় না বাস করতে পারে। কি বলবেন এই বিষয়ে? প্রথমত হচ্ছে যে ভারতবর্ষে ভোটার তালিকার সংশোধনের এটাই নিয়ম যে 18 বছরের উপরে যারা আছে ভারতবর্ষে, যারা জন্মসূত্রে ভারতীয়, তারা প্রত্যেকেই ভারতবর্ষের ভোটার, ফলে তাদের নাম থাকবে, এটা স্বাভাবিক। আর অবৈধ ভোটার বলে যেটা বলতে চাইছে, সেটা যদি অবৈধ কেউ থেকে থাকে, সেটা বের করার দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তরে, এটা জ্ঞানেশ কুমারের দপ্তরে নয়। এটা জ্ঞানেশ কুমাররা এই যে এই এক্সারসাইজটা করছেন, এটা অত্যন্ত ভয়ঙ্কর। মানে একটা ডিপার্টমেন্ট, তার যা অধিকার, তার যে এখতিয়ার, তার যে নিজের কাজ করার এলাকা, সে এলাকার বাইরে গিয়ে তারা অন্য একটা ডিপার্টমেন্টের ভিতরে ঢুকে তারা কাজ করছে। এবং এইটা একটা ভয়ঙ্কর একটা উদাহরণ তারা তৈরি করছে, প্রেসিডেন্ট তৈরি করছে, যে আগামী দিনে অন্য যে কোনো কনস্টিটিউশনাল বডি তার যে কাজকর্ম, সেই কাজকর্ম সে বাদ দিয়ে অন্য ডিপার্টমেন্টে কাজকর্ম শুরু করবে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বলছে যে একজনের যদি 6 জন সন্তান হয়, তাহলে তাকে ডাকছে। আচ্ছা, আমি যদি জ্ঞানেশ কুমারকে জিজ্ঞাসা করি যে এই যে ভারতবর্ষের একজন নাগরিক, তিনি তিনি কজন সন্তানের পিতামাতা হবেন, এটি জ্ঞানেশ কুমার বলে দেবে? নাকি জ্ঞানেশ কুমার ভারতবর্ষের যে পরিবার পরিকল্পনা দপ্তরে তার আন্ডারে চাকরি করেন? কোনটা? এটা নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমরা বারবার বলছি জ্ঞানেশ কুমার আরএসএস এর নির্দেশে যে কাজ করছে সেটা বেআইনি। এবং আমরা বারবার বলছি যে এর ফলে আজকে পর্যন্ত পশ্চিমবঙ্গে আমরা যে লিস্ট বানিয়েছি বন্যা মুক্তি কমিটি থেকে, তাতে 142 জন মানুষ অলরেডি মারা গেছে। এটা গণহত্যা যেটা জ্ঞানেশ কুমাররা করছে। তার মধ্যে 17 জন বিএলও আছে, তার মধ্যে 7 জন মহিলা, আদিবাসী আছে, দরিদ্র মুসলিম আছে, দলিত আছে, এরাই সংখ্যা সব থেকে বেশি যারা আজকে মারা গেছে গণহত্যায়। আমরা বারবার বলেছি বন্যা মুক্তি কমিটি থেকে যে জ্ঞানেশ কুমার আরএসএস এর দালাল, আরএসএস এর পেটোয়া, এবং এর ভারতবর্ষের আইন অনুযায়ী গণহত্যার জন্য সাজা হওয়া উচিত। আমরা বলছি যে যে আইন করে আমরা জ্ঞানেশ কুমার এবং তার যারা সাঙ্গবঙ্গ আছে তাকে আমরা বলছি যে ভারতবর্ষের ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি যে ভারতবর্ষের মানুষ বেঈমানদের, বিশ্বাসঘাতকদের কোনো সময় ক্ষমা করে না। গণহত্যাকারী জ্ঞানেশ কুমার, তিনি চাকরি থেকে, আমি বলছি নাগপুরের আরএসএস হেডকোয়ার্টারে গিয়ে বা সে খোয়ারে গিয়ে যদি আশ্রয় নেন,
ভারতবর্ষের মানুষ তাকে ছাড়বে না। কারণ তিনি যে গণহত্যা সংগঠিত করছেন যে ভারতবর্ষের বুকে, এ নজিরবিহীন। পৃথিবীর ইতিহাসে এরকম নজির মেলা মুশকিল। আপনি ভাবুন, একজন মানুষ হাতে হাতে একটা নোটিশ আছে, নোটিশটা নিয়ে লাইনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে মরে যাচ্ছে। আজকে ফ্যাসিজমের এই চেহারা, মনুবাদের এই চেহারা, আরএসএস এর সন্ত্রাসের এই চেহারা আজকে ভারতবর্ষের মানুষকে জ্ঞানেশ কুমার দেখাচ্ছে। আমরা বন্দি মুক্তি কমিটি থেকে বারবার দাবি করছি যে অবিলম্বে যতই আইন থাকুক সে আইন বদলে জ্ঞানেশ কুমারের মতন যারা আছেন, যারা এই সমস্ত কাজ করছেন, গণহত্যা করছেন ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, তাদের ইমিডিয়েট জেলে ভরো এবং সাজা দাও। এবং যে সমস্ত মানুষজন এসআইআর এর কারণে যাদের মৃত্যু ঘটেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। জ্ঞানেশ কুমারের মতন যারা আমলা আছে তাদের যে পয়সা আছে, তাদের যে মায়না আছে, তাদের যে জমানো সম্পদ আছে, সে সম্পদের থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে পরিবারকে। আমরা এই দাবি বারবার করে আসছি।